আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমকে জামান রচিত ইজি প্লাস হ্যান্ডবুকটির পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের টিউটোরিয়ালের বিষয় ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এর প্রথম অধ্যায়ের তৃতীয় ফরম্যাট। এটি খুব গুরুত্বপূর্ণ একটি ফরম্যাট। এই ফরম্যাটে অঙ্ক প্রত্যেক পরীক্ষায় 4 মার্কের আসে। ফরম্যাটটি হলো অ্যাডজাস্টিং এন্ট্রি। সেক্ষেত্রে এই ফরম্যাটে অঙ্কগুলো করার পূর্বে আমাদেরকে বেসিক কিছু কনসেপ্ট জানতে হবে। আচ্ছা, এখান থেকে আমাদের সর্বোচ্চ 4টা রিকোয়ারমেন্ট আসতে পারে। 1 নম্বর রিকোয়ারমেন্ট প্রিপেয়ার দ্য অ্যাডজাস্টিং এন্ট্রি, 2 নম্বর রিকোয়ারমেন্ট প্রিপেয়ার দ্য রিভার্সিং এন্ট্রি, 3 নম্বর রিকোয়ারমেন্ট প্রিপেয়ার দ্য ক্লোজিং এন্ট্রি, আর 4 নম্বর হলো প্রিপেয়ার দ্য অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। সেক্ষেত্রে অ্যাডজাস্টিং এর রুল সম্পর্কে আমাদের প্রথমে জানতে হবে, রিভার্সিং এর রুলস জানতে হবে, ক্লোজিং এর রুলস সম্পর্কে জানতে হবে। আমার বইয়ে আমি রুলসগুলো লিখে দিয়েছি। অ্যাডজাস্টিং এর মোট 7টি রুলস আছে, আর রিভার্সিং এর 4টা রুলস আছে, আর ক্লোজিং এর 4টা রুলস আছে। তো প্রথমে আসুন অ্যাডজাস্টিং এর 7টি রুলস দেখে আসি। বকেয়া আয়ের অ্যাডজাস্টিং হয়। শিক্ষার্থীগণ, সাধারণত আমরা হিসাব বিজ্ঞানে যে সমস্ত আয়ের নামগুলো ইউজ করে থাকি সেখান থেকে সর্বমোট 15টা আয় আছে। আমি আমার বইয়ে বাংলা অর্থ সহ আয়ের তালিকা তৈরি করে দিয়েছি। তাহলে বকেয়া আয়ের অ্যাডজাস্টিং হয় আর বকেয়া ব্যয়ের অ্যাডজাস্টিং হয়। তো আমরা যে সমস্ত ব্যয়গুলো ইউজ করি, সাধারণত অনেক ব্যয়ের নাম ইউজ করলেও আমাদের বইয়ে আমরা তালিকা তৈরি করে দিয়েছি 47টি ব্যয় বাংলা অর্থ সহ। এই 47টি ব্যয় আমরা প্রত্যেকটা অঙ্কের ভিতরে ইউজ করে থাকি। তো আসুন, তো বকেয়া ব্যয়ের অ্যাডজাস্টিং হয়, আর অগ্রিম আয়ের অ্যাডজাস্টিং হয়, অগ্রিম ব্যয়ের অ্যাডজাস্টিং হয়, অলিখিত আয়ের অ্যাডজাস্টিং হয়, অলিখিত ব্যয়ের অ্যাডজাস্টিং হয়। হিসাবকাল শেষ হলে অবস্থায় সমাপনী মজুদ এবং রেওয়া মিলে কোনো পার্সেন্টেজ থাকলে তার সুদ অ্যাডজাস্টিং করতে হয়। এখন পার্সেন্টেজ সম্পদেরও সুদ হয় এবং দায়েরও সুদ হয়। যেমন বিনিয়োগের সুদ এটা আয়, আর দায়ের সুদ, ঋণের সুদ এটা ব্যয়। তো হিসাবকাল শেষ হলে এইগুলো আমাদের অ্যাডজাস্টিং করতে হয়। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা এই 7টি রুল সম্পর্কে জানলাম। এবার আসুন, রিভার্সিং এর 4টা রুলস আছে। এই 4টার বাইরে কোনো রিভার্সিং করা লাগে না। যেমন সমস্ত প্রকার বকেয়া আয়ের জন্য রিভার্সিং হয়, সমস্ত প্রকার বকেয়া ব্যয়ের জন্য রিভার্সিং হয়। সমন্বয়ে যদি কোনো অগ্রিম ব্যয় যেমন প্রিপেইড ডেবিট করা হয় তাহলে সেটা রিভার্সিং করা হয়, কিন্তু যদি প্রিপেইড কখনো ক্রেডিট হয় তাহলে রিভার্সিং হবে না। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, তো ইন্স্যুরেন্স এক্সপেন্সে ডেবিট, প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট। এই যে প্রিপেইড ক্রেডিট হলো, এটা রিভার্সিং হবে না। কিন্তু যদি আমরা সমন্বয়তে এভাবে লিখি প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিট আর ইন্স্যুরেন্স এক্সপেন্স ক্রেডিট, সেই ক্ষেত্রে রিভার্সিং হবে। তাই প্রিপেইড ডেবিট হলে রিভার্সিং হয়, ক্রেডিট হলে রিভার্সিং হয় না। আচ্ছা, এবার আসুন, সমন্বয়ে যদি কোনো অগ্রিম আয় অর্থাৎ আনান যদি নতুন করে ক্রেডিট হয় তাহলে রিভার্সিং হবে, বা ডেবিট হলে রিভার্সিং হবে না। যেমন উদাহরণস্বরূপ বলতে পারি যে আনান যখন হ্যাজ বিন আর্ন হয় তখন আমরা জাবেদা করি আনান সার্ভিস ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। এই যে আনান ডেবিট হলো, এটার জন্য রিভার্সিং হবে না। কিন্তু যদি কোনো সমন্বয়তে এমন হয় যে সার্ভিস রেভিনিউ ডেবিট, আনান সার্ভিস রেভিনিউ ক্রেডিট, তো আনান যখন ক্রেডিট হবে তখন সেটা রিভার্সিং করা হবে। যাই হোক, রিভার্সিং এর 4টা রুল সম্পর্কে আমরা বিস্তারিত জানলাম। এবার আসুন ক্লোজিং। যে কোনো হিসাবকাল শেষ হওয়ার পরে নামিক হিসাবগুলো বন্ধ করতে হয়, আর এইগুলোকে বলা হয় ক্লোজিং এন্ট্রি। তো ক্লোজিং এন্ট্রি হয় 4টি। প্রথমে সমস্ত আয় বন্ধ করতে হয়, তারপরে 2 নম্বরে সমস্ত ব্যয় বন্ধ করতে হয়। আয় এবং ব্যয়ের পার্থক্য লাভ অথবা লস হতে পারে, তাই মুনাফা অথবা ক্ষতি এটা বন্ধ করতে হয় ক্যাপিটালে দিয়ে। এবং 4 নম্বর হলো উত্তোলন, যদি উত্তোলন থাকে তাহলে বন্ধ করতে হয়। তাহলে কয়টা রুলস হলো ক্লোজিং এন্ট্রি? 4টা। আলহামদুলিল্লাহ, তো আমরা রুল সম্পর্কে জানলাম। এবার আসুন আমরা অঙ্কে দেখে আসি। আমাদের বইয়ের প্রবলেম নাম্বার 1 এখান থেকে শুরু করি। যাদের কাছে বইটা আছে তারা বইটা মিলাই নিতে পারেন বই থেকে। যাদের কাছে এখনো পর্যন্ত বই পৌঁছায়নি তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে অনলাইনে বই নেওয়ার চেষ্টা করুন। স্ক্রিনে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে আমাদের অফিস থেকে আপনাদের বই পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে। তো আসুন, 1 নম্বরে বলা আছে টেরি থমস opens the গ্রিন থমস লন কেয়ার কোম্পানি অন এপ্রিল 1, 2004 at এপ্রিল 30। এখানে 2004 সালের এপ্রিল মাসের 1 তারিখ থেকে 2004 সালের এপ্রিল মাসের 30 তারিখ পর্যন্ত অর্থাৎ 1 মাসের অঙ্ক দেওয়া হয়েছে। দ্য ট্রায়াল ব্যালেন্স শোজ দ্য ফলোইং ব্যালেন্স ফর সিলেক্টেড অ্যাকাউন্ট। এখানে রেওয়া মিলের কিছু বাছাইকৃত অ্যাকাউন্ট দেওয়া হয়েছে। প্রিপেইড ইন্স্যুরেন্স আছে 36,000 টাকা, ইকুইপমেন্ট আছে 2,80,000 টাকা,
নোট পেবেল 2 লাখ টাকা, আনআর্ন সার্ভিস রেভিনিউ 42,000 টাকা, আর সার্ভিস রেভিনিউ 18,000 টাকা দেওয়া আছে। অ্যানালাইসিস রিভিল দ্য ফলোইং অ্যাডিশনাল ডাটা। অ্যানালাইসিস করে আমরা কিছু অতিরিক্ত তথ্য পেয়েছি, এগুলো আমাদের সমন্বয় করতে হবে। নাম্বার 1, প্রিপেইড ইন্স্যুরেন্স ইজ দ্য কস্ট অফ 2-year ইন্স্যুরেন্স পলিসি। প্রিপেইড ইন্স্যুরেন্সে দেওয়া আছে 36,000 টাকা, এটা 2 বছরের জন্য। 2 বছরে কয় মাস হয়? 24 মাস। তো 24 মাসের জন্য 36,000 টাকা। এখন বলছে ইফেক্টিভ এপ্রিল 1, এটা এপ্রিল 1 থেকে শুরু হবে 24 মাস পর্যন্ত। এখন আমাদের তো অনলি একটা মাস অতিবাহিত হয়েছে, এই 1 মাসের জন্য আমাদের অবশ্যই প্রিপেইড ইন্স্যুরেন্সে খরচ দেখাতে হবে, অনলি 1 মাসের অ্যাডজাস্টিং করতে হবে। সেক্ষেত্রে অ্যাডজাস্টিং করার সময় আপনারা খেয়াল করবেন যে কত মাসের অঙ্ক, 1 মাস, 2 মাস, 6 মাস, 9 মাস, 1 বছরও হতে পারে। তো আমরা এখানে সিলেক্ট করে দেখেছি 1 মাসের অঙ্ক, তো 1 মাসের জন্য আমাদের অ্যাডজাস্টিং করতে হবে। এখন রেওয়া মিলে প্রিপেইড লেখা আছে, এখন যদি এখান থেকে আমি খরচ দেখাতে চাই তাহলে ইন্স্যুরেন্স এক্সপেন্সে ডেবিট আর প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট 1 মাসে দেখাতে হবে। যদি রেওয়া মিলে খরচ দেওয়া থাকতো তাহলে আমরা 23 মাসের প্রিপেইড বানাতাম আর 1 মাসে খরচ দেখাতাম। তখন জাবেদা করতাম নতুন করে প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিট 23 মাসের হিসাব করে, আর ইন্স্যুরেন্স এক্সপেন্সেস ক্রেডিট 23 মাসে। যাই হোক, আমরা যে জাবেদা করলাম এটা একটু উত্তরটা দেখে আসি। প্রথমে 1 নম্বর, ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট 36,000 ভাগ 24 মাস গুণ 1 মাস, 1500 টাকা হয়। ইকুইপমেন্ট দেওয়া আছে 2,80,000 টাকা। আমরা এখন 2 নম্বর সমানটা পড়ি, এইগুলো জাবেদা করবো আমরা। ডিপ্রিসিয়েশন অন দ্য ইকুইপমেন্ট 5,000 টাকা পার মান্থ, প্রতি মাসে 5,000 টাকার অবশ্যই হয়। তাহলে 1 মাসের অঙ্ক যেহেতু, 5,000 টাকা ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট, এটা লিখতে হবে 5,000 টাকা। যদি বলা হতো পার অ্যানাম বাৎসরিক 5,000, তাহলে এটাকে আমরা কি করতাম 12 মাস দিয়ে ভাগ করে 1 মাস বানাতাম। তো আশা করি বুঝতে পারছেন। 3 নম্বর সমন্বয় বলছে দ্য নোট পেবল ইজ ডেটেড এপ্রিল 1। নোট পেবলটা মূলত এপ্রিল মাসের 1 তারিখে ইস্যু করা হয়েছিল। ইট ইজ এ 6 মান্থ নোট, 10% নোট, 6 মাস মেয়াদি, 10% সুদে। এখন আমাদের অঙ্কটা মাত্র 1 মাসের, এই জন্য 6 মাস আমার কোনো কাজে লাগবে না, শুধুমাত্র 1 মাস আমরা ইন্টারেস্ট এক্সপেন্সের ডেবিট আর ইন্টারেস্ট পেবল ক্রেডিট হিসাব করে নেব। তাই নোট পেবলের পরিমাণ 2 লাখ, এখানে 10% করলে হয় 20,000, সেটাকে ভাগ করব 12 মাস দিয়ে, তারপরে গুণ করব 1 মাস দিয়ে। তো 3 নম্বরে এন্টে আসলাম, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট ইন্টারেস্ট পেবল ক্রেডিট 2 লাখের উপরে 10%, 12 মাস দিয়ে ভাগ করে 1 মাস দিয়ে গুণ করলে 1,667 টাকা। 4 নম্বর এন্ট্রি বলছে 7 কাস্টমার পেইড ফর দ্য কোম্পানিজ 6 মান্থ লোন সার্ভিস প্যাকেজ অফ টাকা 6,000, বলছে প্রত্যেকের 6,000 করে 7 জন কাস্টমার 6,000 করে যদি টাকা জমা দেয় তাহলে 6,42,000 টাকা জমা হয়। এই সেই 42,000 টাকা আনআর্ন সার্ভিস নামে এখানে জমা আছে। বিগিনিং শুরু হবে এপ্রিলের 1 থেকে 2004 সালে। Thus the customer wire service in April। 6 মাসের প্যাকেজে 6,000 টাকা, 1 মাসে প্রত্যেকের 1,000 টাকা, তাহলে 7 জনের 7,000 টাকা। যাই হোক, এখন 7,000 টাকা হ্যাজ বিন আর্ন হয়ে গেছে। আনআর্ন সার্ভিস ডেবিট, সার্ভিস ইউনিট ক্রেডিট 7,000 টাকা। কিভাবে হিসাব করলাম যে 6 মাসে যদি 42,000 টাকা হয়, 1 মাসে কত হয়? 6,42, এই যে ভাগ করলাম 42,000 ভাগ 6 মাস, 1 মাসে এটা বেরিয়ে আসলো। 5 নম্বর সমন্বয় লোন সার্ভিস প্রোভাইডেড, লোন সার্ভিস আমাদের আবার অর্জিত হয়েছে আদার কাস্টমার, অন্য একজন কাস্টমারের কাছে, বাট নট বিল, কিন্তু টাকাটা পাওয়া যায়নি অ্যাট এপ্রিল 30 তারিখ পর্যন্ত, টোটালি 15,000 টাকা। তাহলে 15,000 টাকা আমরা আয় করেছি কিন্তু পাওয়া যায়নি, এটা বকেয়া। সুতরাং অ্যাকাউন্ট রিসিভ ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট 15,000 টাকা। তো এখানে আমরা লিখলাম অ্যাকাউন্ট রিসিভ ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। তাহলে আমরা 5টা অ্যাডজাস্টিং পেয়েছি, 5টা সমন্বয় কমপ্লিট। এখানে আমাদের 4 মার্ক দেওয়া হবে। তো এখানে আমাদের রিকোয়ারমেন্টে বলেছিল ইউ আর রিকোয়ার্ড টু প্রিপেয়ার দ্য অ্যাডজাস্টিং এন্ট্রিজ ফর দ্য মান্থ অফ এপ্রিল 30, 2004। ব্যাস, আমাদের অ্যাডজাস্টিং এন্ট্রি কমপ্লিট। 2 নম্বর অঙ্কটা দেখি আমাদের বই থেকে। এখানে কি বলা হয়েছে? কামাল ইজ দ্য ওনার অফ এ ম্যাক্রোল্যান্ড কম্পিউটার সার্ভিস। At the end of the June 2005, his first month of ownership, Kamal is trying to prepare a monthly financial statement. 1 মাসের ফিনান্সিয়াল স্টেটমেন্ট করতে চাই। দ্য ফলোইং ইনফরমেশন রিলেটস টু জুন 2005। এখানে এন্ট্রি আছে 7টি, এই 7টি জাবেদা করতে হবে। এট জুন 30, কামাল ওন টু এমপ্লয়ি 1,800 টাকা, দ্যাট উইল বি পেইড
অন আগস্ট 1 তারিখে 2005 সালে। দেখুন এখানে বলছে যে এমপ্লয় মানে কর্মচারীরা কামালের কাছে পাবে 1800 টাকা। তাহলে এই 1800 টাকা সে বেতন দিতে বাধ্য থাকবে। সুতরাং এটা স্যালারি এক্সপেন্স ডেবিট, স্যালারি পেবল ক্রেডিট 1800 টাকা। আশা করি এটা বুঝতে পারছেন যে কামাল ওন এই ওড মানে বকেয়া দায়বদ্ধ হয়েছে কর্মচারীদের কাছে 1800 টাকা। 1800 টাকা কর্মচারীরা কামালের কাছে পাবে। কিসের বাবদ পাবে? স্যালারি বাবদ পাবে। তাই স্যালারি এক্সপেন্স ডেবিট, স্যালারি পেবল ক্রেডিট। 2 নম্বরে অন জুন 1, 2005 কামাল বড় ধার করেছিল 48,000 টাকা ফ্রম এ লোকাল ব্যাংক। লোকাল ব্যাংকের থেকে অন এ 10 ইয়ার মর্টগেজ, 10 বছর মেয়াদি ঋণ নিয়েছিল। দ্য অ্যানুয়াল ইন্টারেস্ট রেট ইন 10%, আর এর উপরে 10% করে সুদ হবে বাৎসরিক। এখন 10 বছর আমাদের কাজে লাগবে না। এখন আমাদের হিসাব করতে হবে এই 48,000 উপরে 10% করে দেখতে হবে 1 মাসের ইন্টারেস্ট কত টাকা আসে। তাহলে 48,000 উপরে 10% করলে 4800 আসে। আর এই 4800-কে আমরা এখন ভাগ করব 12 মাস দিয়ে। 4 বরং 48, প্রতি মাসে সুদ কত? 400 টাকা। ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট আর ইন্টারেস্ট পেবল ক্রেডিট। শুধুমাত্র 1 মাসের হিসাব, এটা জুন 30 পর্যন্ত। তাহলে জুন মাসের 1 তারিখ থেকে জুন মাসের 30 তারিখ পর্যন্ত কয় মাস হয়? 1 মাস। 3 নম্বরে আসুন, সার্ভিস রেভিনিউ আনরেকর্ডেড, আয় করেছি কিন্তু লেখা হয়নি, টোটালিং 2200 টাকা। তাহলে অ্যাকাউন্ট রিসিভ ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। 3 নম্বরে এই যে অ্যাকাউন্ট রিসিভ ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। ইউটিলিটি সার্ভিস এক্সপেন্সেস 400 টাকা 1 কোটি। ইউটিলিটি খরচ হয়েছে, এটা বকেয়া আছে। তাহলে ইউটিলিটি এক্সপেন্স ডেবিট, ইউটিলিটি পেবল ক্রেডিট 400 টাকা। ইউটিলিটি মানে এখানে উপযোগ অথবা বিবিধ খরচ। এবার আসুন 5 নম্বরে, আনএক্সপায়ার্ড ইন্স্যুরেন্স প্রিমিয়াম টোটালিং 700 টাকা হ্যাজ এক্সপায়ার্ড। তো আনএক্সপায়ার্ড বলতে প্রিপেইড ইন্স্যুরেন্স ছিল 700 টাকা, সেটা টোটালি এক্সপায়ার্ড হয়ে গেছে। তাহলে কত টাকা খরচ হয়েছে? 700 টাকায় খরচ হয়েছে। তাহলে আমরা এখন কিভাবে লিখবো? ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট 700 টাকা। আশা করি বুঝতে পারছেন। 6 নম্বর, স্টোর সাপ্লাইজ অফ টাকা 600 ইউজ। স্টোর সাপ্লাইজ ইউজ হয়েছে মানে ব্যবহার হয়েছে। তাহলে আমরা কি লিখবো? স্টোর সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট আর স্টোর সাপ্লাইজ ক্রেডিট 600 টাকা খরচ হয়ে গেছে। আনআর্নড রেভিনিউ অফ টাকা 200 হ্যাজ বিন আর্ন। আনআর্নড যা ছিল তার মধ্যে 200 টাকা হ্যাজ বিন আর্ন হয়ে গেছে। আনআর্নড যখন আয় হয়ে যায় তখন আনআর্নড ডেবিট আর রেভিনিউ ক্রেডিট। তো সার্ভিস রেভিনিউ ক্রেডিট 200 টাকা, আনআর্নড রেভিনিউ ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। আশা করি বুঝতে পারছেন অ্যাডজাস্টিং গুলো। সেক্ষেত্রে এরপরে 3 নাম্বার সেম একই কায়দা, একের মতোই এখানে ব্যালেন্স দেওয়া আছে আর কিছু সমন্বয় 1 2 3 4 5টা এটা অ্যাডজাস্টিং করতে বলা হয়েছে। তো আমাদের বই থেকে এটা প্র্যাকটিস করবেন। এবার আসুন 4 নাম্বার, এখানেও আমাদের একই রকম বলেছে। কাস্টমার এখানে কনসাল্টিং রেভিনিউ 40,000 টাকা, ইন্স্যুরেন্স এক্সপেন্স দেওয়া আছে 2100 টাকা, আর সাপ্লাইজ এক্সপেন্স দেওয়া আছে 2450 টাকা। অল দ্য অ্যাকাউন্ট বলছে হ্যাভ নর্মাল ব্যালেন্স, এগুলো সব নর্মাল ব্যালেন্স দেওয়া হয়েছে ডিসেম্বর 31-এ। অনেক কোম্পানি ডেবিট দ্য প্রিপেমেন্ট টু এক্সপেন্সেস অ্যাকাউন্ট হোয়েন পেইড, যখন প্রদান করেছিল তখন প্রিপেইড এখানে পেমেন্ট এক্সপেন্স লিখেছিল, যখন প্রদান করেছে তখন এক্সপেন্স হিসেবে দেখানো হয়েছে। অ্যান্ড ক্রেডিট আনআর্নড রেভিনিউ, আনআর্নড ক্রেডিট হিসেবে দেখানো হয়েছে। অ্যাকাউন্ট হোয়েন দ্য রিসিভ, যখন গ্রহণ করা হয়েছে তখন আনআর্নড হিসেবে ক্রেডিট করা হয়েছে। দ্য ফলোইং ইনফরমেশন হ্যাজ বিন গেদার্ড ডিসেম্বর 31, 2012 সালে কিছু ইনফরমেশন গেদার করা হয়েছে। 1 2 3 4 4 এই 4টা। আচ্ছা 4টা আমাদের এখন অ্যাডজাস্টিং করতে হবে। এখানে রিকোয়ারমেন্টে বলছে প্রিপেয়ার দ্য অ্যাডজাস্টিং এন্ট্রি, অ্যাডজাস্টিং এন্ট্রি করতে হবে, প্রিপেয়ার দ্য রিভার্সিং এন্ট্রি, আবার রিভার্সিংও করা লাগবে। দেখো 1 নম্বরে আমরা একটু পড়ি। 1 নম্বর প্রশ্নে বলা হচ্ছে অনেক কোম্পানি পেইড 2100 টাকা ফর 12 মান্থ অফ ইন্স্যুরেন্স কভারেজ অন জুন 1। জুন মাসের 1 তারিখ থেকে কাউন্ট হবে। এটা 12 মাসের জন্য পেইড করা হয়েছে ইন্স্যুরেন্স। 12 মাসের জন্য 2100 টাকা পেইড করা হয়েছে। এর মধ্যে এক্সপায়ার্ড হয়ে গেছে জুন মাস থেকে শুরু করে ডিসেম্বর 31 পর্যন্ত 7 মাস এক্সপায়ার্ড হয়ে গেছে। এখন এখানে আছে কি প্রিপেইড লেখা আছে নাকি এক্সপেন্স লেখা আছে, এটা খেয়াল করতে হবে। রেওয়া মিলে যদি সম্পদ লেখা থাকে অর্থাৎ প্রিপেইড লেখা থাকে তাহলে খরচটুকু জাবেদা করতে হয়। আর রেওয়া মিলে যদি খরচ লেখা থাকে, এক্সপেন্স লেখা থাকে, তাহলে যতটুকু হাতে আছে প্রিপেইড ততটুকু জাবেদা করতে হয়।
তো এখন যেহেতু দেখলাম রেওয়া মিলে ইন্স্যুরেন্স এক্সপেন্স লেখা আছে, তাহলে খরচ লেখা আছে, এখন কতটুকু আমাদের সম্পদ আছে প্রিপেইড ততটুকু আমাদের হিসাব করে নিতে হবে। তো জাবেদা করতে হবে প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিট আর ইন্স্যুরেন্স এক্সপেন্স ক্রেডিট এখন কত মাস হবে। 12 মাসের জন্য দেওয়া হয়েছিল, অলরেডি এক্সপায়ার্ড হয়ে গেছে 7 মাস। জুন মাসের 1 তারিখ থেকে ডিসেম্বর 31 পর্যন্ত 7 মাস হয়। তাহলে আর কত মাসের অগ্রিম আছে হাতে, অ্যাডভান্স আছে আর 5 মাস। তাই 5 মাস হিসাব করতে কি হবে, 2100 ভাগ 12 মাস গুণ 5 মাস। এই যে প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিট ইন্স্যুরেন্স এক্সপেন্স ক্রেডিট 875 টাকা, 2100 ভাগ 12 মাস গুণ 5 মাস। এরপরে আসুন, অন ডিসেম্বর 1 2012 অনেক কোম্পানি কালেক্টেড আদায় করেছে টাকা 40,000 ফর কনসাল্টিং সার্ভিস টু বি পারফর্মেড ফ্রম ডিসেম্বর 1 2012 থ্রো মার্চ 31 থেকে শুরু করে। এখন আসুন 2 নম্বরে আমরা এটা অ্যাডজাস্টিং করি, কনসাল্টিং রেভিনিউ ডেবিট আনআর্ন কনসাল্টিং রেভিনিউ ক্রেডিট। এখন যখন আমরা লিখেছিলাম তখন রেভিনিউ হিসেবে লিখে ফেলেছিলাম, তো কত টাকা নিয়েছিলাম 40,000 টাকা কনসাল্টিং রেভিনিউ হিসেবে, এটা লেখা হয়ে গেছে। এটা কয় তারিখে নেওয়া হয়েছিল, মার্চ মাসের 31 তারিখে। আর মার্চ মাসের 31 মানে মার্চ পার হয়ে গেছিল, এপ্রিল থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত। তো ডিসেম্বর পর্যন্ত কত মাস আসে, 8 মাস। তো এই 8 মাসের আমরা হিসাব করবো যে 12 দিয়ে ভাগ আর 8 দিয়ে গুণ, এতে কত আসে 40,000 ভাগ 12 মাস গুণ 8 মাস। তো সেই হিসাব করলে আসে আমাদের 30,000 টাকা কনসাল্টিং রেভিনিউ ডেবিট আনআর্ন কনসাল্টিং রেভিনিউ ক্রেডিট। এরপরে আসুন 2 নম্বরে, অ্যাকাউন্ট অফ সাপ্লাইজ অন ডিসেম্বর 31 2012 31 তারিখে এসে আমরা হিসাব করে দেখেছি সাপ্লাইজ আছে, ইন্ডিকেটেড দ্যাট সাপ্লাইজ অফ 800 আর অন হ্যান্ড, 800 টাকা অন হ্যান্ড হাতে আছে। তাহলে দেখতে হবে আমাদের ওখানে কি লেখা ছিল, সাপ্লাইজ এক্সপেন্স লেখা ছিল 2450 টাকা এক্সপেন্স লেখা ছিল, তার মধ্যে 800 টাকা এখনো খরচ হয়নি, এটা হাতে আছে। তো আমরা এই 800 টাকারই জাবেদা দেবো সাপ্লাইজ ডেবিট আর সাপ্লাইজ এক্সপেন্স ক্রেডিট, এটা অগ্রিম খরচ হিসেবে দেখানো হবে। এরপরে ডিপ্রিসিয়েশন অফ প্ল্যান্ট ইজ টু বি চার্জ 10,000 টাকা, 10,000 টাকা প্ল্যান্টের অবস্থায় ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট। বাস আমাদের অ্যাডজাস্টিং গুলো শেষ, এখন রিভার্সিং করতে হবে। রিভার্সিং এর নিয়ম আমরা শিখেছি যে সমস্ত প্রকারের বকেয়া আয় আর বকেয়া ব্যয়, অগ্রিম কোনো ব্যয় হলে যাতে প্রিপেইড যদি ডেবিট হয় তাহলে রিভার্সিং হয়, আর অগ্রিম কোনো আয় যদি আনআর্ন ক্রেডিট হয় তাহলে রিভার্সিং হয়। অবশ্যই আমি এটা আবার লিখে দিয়েছি। আর লাস্টের ডিপ্রিসিয়েশনে কখনোই রিভার্সিং হবে না, এটাও লিখে দিয়েছি। তো আসুন, প্রিপেইড যদি ডেবিট হয় রিভার্সিং হবে, আর রিভার্স মানে উল্টা করা। এখন এটা যেহেতু প্রিপেইড ডেবিট আছে, এটাকে রিভার্সিং করতে হবে এই 875 টাকা দিয়ে। তো উল্টো কি লিখতে হবে, এই প্রিপেইড ক্রেডিট করতে হবে আর ইন্স্যুরেন্স ডেবিট করতে হবে। তো ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট। প্রথমটা রিভার্সিং হলো কনসাল্টিং রেভিনিউ আর আনআর্ন কনসাল্টিং। দেখুন আনআর্ন যদি কখনো ক্রেডিট হয় তাহলে রিভার্সিং হয়, যেহেতু ক্রেডিট হয়েছে তাহলে রিভার্সিং হবে। এখন রিভার্সিং মানে উল্টা করা, আনআর্ন কনসাল্টিং রেভিনিউ ডেবিট আর কনসাল্টিং রেভিনিউ ক্রেডিট, বাস 30,000 টাকা। এরপরে সাপ্লাইজ এটা আমাদের সম্পদ হিসেবে, এটা রিভার্সিং করলাম না। এরপরে ডিপ্রিসিয়েশনের কোনো রিভার্সিং হয় না, বাস এটাই শেষ। তাহলে রিভার্সিং হলো কয়টা, 2টা, কিন্তু রিভার্সিং এর রুলস কয়টা ছিল, 4টা রুলস ছিল। যাক আলহামদুলিল্লাহ, আমাদের বই থেকে এগুলো আপনারা প্র্যাকটিস করবেন একটু। এরপরে আসুন 5 নম্বরে এখানে শুধুমাত্র অ্যাডজাস্টিং করতে বলা হয়েছে, এটাও অনেক সহজ। এটা কয়েকটা আইটেম দিয়েছে, মাত্র 4টা আইটেম, এই 4টা করলে 4 মার্ক। এরপরে আসুন 6 নম্বরে এখানে অ্যাডজাস্টিং করতে বলা হয়েছে 1 2 3 4, 4টার অ্যাডজাস্টিং করলে 4 মার্ক পাবেন। আমাদের বইয়ের 7 নম্বর অঙ্ক, এখানে আমাদের 10টা অ্যাডজাস্টিং করতে বলা হয়েছে, এটা সহজ আছে, এগুলো প্র্যাকটিস করবেন আপনারা। 8 নম্বরে এখানে রিভার্সিং এন্ট্রি করতে বললে একই কথা, রিভার্সিং অ্যাডজাস্টিং করার পরে এই যে রিভার্সিং এর রুলসগুলো আমি এখানে লিখে দিয়েছি টিপসের মাধ্যমে, তো এটা আপনারা প্র্যাকটিস করবেন। ঠিক আছে, তাহলে আজকে আমরা 3 নম্বর ফরম্যাটের অ্যাডজাস্টিং, রিভার্সিং এবং ক্লোজিং এন্ট্রি শিখলাম।
এখন ক্লোজিং এন্ট্রি আমরা এখনো করিনি, এটা আমরা ক্লোজিং করব। এই যে 17 সালে এসেছে 9 নম্বর অঙ্ক আমাদের বই, এটা ক্লোজিং ছিল। দ্য লেজার অফ আহসান কোম্পানি এনওসি কন্টেইন দ্য ফলোইং ব্যালেন্স, কন্টেন্টগুলো ছিল ক্যাপিটাল ছিল 60,000 টাকা, ড্রয়িং ছিল 4,000 টাকা, সার্ভিস রেভিনিউ 50,000 টাকা, স্যালারি এক্সপেন্স 25,000 টাকা, আর সাপ্লাইজ এক্সপেন্স 5,000 টাকা। প্রিপেয়ার দ্য ক্লোজিং এন্ট্রি, শুধু ক্লোজিং করতে হয়। ক্লোজিং কি করতে হয়? আমরা ক্লোজিং এর 4টা রুল শিখেছি। সমস্ত আয়গুলো বন্ধ করতে হয়, ইনকাম স্টেটমেন্টে নিয়ে আনতে হয়, ইনকাম সামারিতে, আর সমস্ত ব্যয়গুলো বন্ধ করতে হয়। আর কি করতে হয়? আয় ব্যয়ের পার্থক্য, লাভ অথবা লস হলে সেটা বন্ধ করতে হয়। আর 4 নাম্বার উত্তোলন, ড্রয়িং থাকলে বন্ধ করতে হয়। এখন আমাদের এখানে ড্রয়িং ছিল, এটা আমাদের 4 নম্বরে হবে। সার্ভিস রেভিনিউ সমস্ত আয়, এটা বন্ধ করতে হবে। স্যালারি এক্সপেন্স সমস্ত ব্যয়, এটা বন্ধ করতে হবে। সাপ্লাইজ এক্সপেন্স এর ব্যয়ের মধ্যে যাবে। যাক, তাহলে আমরা প্রথমে আয়টা ধরি, সমস্ত আয়, তার মধ্যে একটা আয় আছে তো সার্ভিস রেভিনিউ। এই সার্ভিস রেভিনিউ কোথায় যাবে? ইনকাম সামারিতে। আচ্ছা, ইনকাম সামারির কোন পাশে যাবে? ক্রেডিট পাশে। তাই সার্ভিস রেভিনিউ ডেবিট আর ইনকাম সামারি ক্রেডিট। কি সহজ আছে না? অনেক সহজ। আচ্ছা, এবার আসি স্যালারি এক্সপেন্স আর সাপ্লাইজ এক্সপেন্স, দুইটা যোগ করি, 25 আর এই 5, 30,000 টাকা। আচ্ছা, এক্সপেন্সগুলো ইনকাম স্টেটমেন্টে কোন পাশে যায়? ডেবিট পাশে যায়। তাই ইনকাম সামারি ডেবিট, স্যালারি এক্সপেন্স ক্রেডিট আর সাপ্লাইজ ক্রেডিট, দুটো মিলে 30,000 টাকা। টু ক্লোজ দ্য অল এক্সপেন্সেস, তাহলে আমরা আয় বন্ধ করলাম, ব্যয় বন্ধ করলাম। এবার এই আয় এবং ব্যয়ের যে পার্থক্য সেটা আমাদের বের হবে। যেমন আয় হয়েছে 50,000 আর ব্যয় হয়েছে 30,000, তাহলে 50 আর 30 বিয়োগ করলে কত হয়? 20,000 টাকা লাভ। আয় বেশি, এই জন্য লাভ হয়েছে। আচ্ছা, লাভ হলে ইনকাম সামারি ডেবিট আর ক্যাপিটাল ক্রেডিট, আর লস হলে এর বিপরীত হবে, ক্যাপিটাল ডেবিট আর ইনকাম সামারি ক্রেডিট করতে হবে। আশা করি বুঝতে পারছেন। তাহলে 3টা ক্লোজিং শেষ। এবার আসে লাস্ট ক্লোজিং, ড্রয়িং। উত্তোলন থাকলে বন্ধ করতে হয়, উত্তোলন করলে ক্যাপিটাল কমে যায়, আর ক্যাপিটাল কমে গেলে ক্যাপিটাল ডেবিট হয়। তাই আমরা লিখি ক্যাপিটাল ডেবিট আর ড্রয়িং ক্রেডিট। আশা করি বুঝতে পারছেন। তাহলে ক্লোজিং এর কয়টা রুল ছিল? 4টা। এই 4টায় আমরা করলাম, 4 মার্ক পাবেন এখান থেকে। যাক, তাহলে আমরা ক্লোজিং শিখলাম, আর রিভার্সিং শিখলাম, এবং অ্যাডজাস্টিং শিখলাম। এই হলো ছোট ছোট এন্ট্রি। আলহামদুলিল্লাহ। তো আমার বই থেকে আপনারা এইগুলো প্র্যাকটিস করেন। শিক্ষার্থীগণ, একটা ভালো বই একজন শিক্ষকের মতো ভূমিকা রাখে, কারণ ভালো বই এভাবে সাজানো থাকে আর ছাত্রদের বুঝতেও সুবিধা হয়। এখান থেকে সব বোর্ড প্রশ্ন দেখেন, আমার এই বইয়ে সব বোর্ড প্রশ্নগুলো সাজাই দেওয়া হয়েছে, কোন ফরম্যাটে অঙ্ক কোন জায়গায় নিয়ে গেছি। যেমন বোর্ড প্রশ্নে এই অ্যাডজাস্টিং আসছে, এখানে নিয়ে আসছি, যেটা যেটা আসছে এই 5টা ফরম্যাট 5 জায়গায় নিয়ে যাওয়া হয়েছে সব বোর্ড প্রশ্নগুলো। এভাবে আমি গুছাই সুন্দরভাবে সাজাই দিয়েছি। এই জন্য আপনারা, আপনাদের কাছে যে বই থাকুক না কেন, আমার বইটা সংগ্রহ করুন, আমার হ্যান্ড নোটটা এখানে সাজেশন করাই থাকে। আর আমার বইটা যদি আপনারা নিতে পারেন, তাহলে বাইরের কোনো সাজেশন, কোনো মূল বই কিছুই লাগবে না। এখানে থিওরি, ব্রিফ কোয়েশ্চেন, বোর্ড প্রশ্ন, সাজেশন উইথ সলিউশন সব কিছু আছে, আপডেট সব কিছু দেওয়া আছে। এমনকি আপডেট আমি প্রতিনিয়তই লাইভে আসি। আমার সাথে যদি আপনারা ক্লাস করতে চান লাইভে, তো আপনার আমার নাম্বারে যোগাযোগ করবেন, লাইভে আমরা ক্লাসে আপনাকে রেজিস্ট্রেশন করানোর ব্যবস্থা করানো হবে। তো শিক্ষার্থীগণ, আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা এখানে 3 নম্বর ফরম্যাটটা শেষ করলাম। এখন আপনারা বাকিটা এটা প্র্যাকটিস করুন। আগামী দিন আমরা 4 নম্বর ফরম্যাটটা শুরু করবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে আজকের ক্লাস এখানে শেষ হলো। আপনারা আমার আপডেট আরো অনেক ভিডিও আসবে, এই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওগুলো আপনারা শেয়ার করে নিজ নিজ টাইম লাইনে রেখে দিবেন, তাহলে আপনার বন্ধুরাও দেখতে পারবেন। পাশাপাশি আপনারা গ্রুপ পেজে, সমস্ত কলেজের গ্রুপ পেজ আছে, বিভিন্ন গ্রুপ পেজে এটা শেয়ার করে দিতে পারেন। তো শিক্ষার্থীগণ, আজকের ভিডিও তাহলে আমাদের এখানে শেষ হলো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।